ভালোবাসা একটি মানবীয় অনুভূতি, একটি আত্মকেন্দ্রীয় অভিজ্ঞতা। হাজার রকম ভালোবাসার মধ্যে পুরুষ আর নারীর মধ্যকার ভালোবাসা জগৎ সংসারে পুনয় বলে সম্বোধিত। যারা আক্ষরিক অর্থ প্রেম, ধীরে হোক বা দ্রুত, প্রেম কারো জীবনে বলে কয়ে আসে না। প্রেম হয় দেখা ও চোখের ভালো লাগা থেকে। রাগ থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি লজ্জা থেকেও বর্জিত হয় প্রেমের বড়িধারা। প্রেম লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি কর্মসময়ে, প্রতিটি রঞ্জে রঞ্জে। সুযোগ পেলে সে জেগে ওঠে, উঠবেই। ভালোবাসা মানে ভালোবাসার মানুষটার জন্য নিজের সমস্ত ইগোকে বিসর্জন দিয়ে তার কাছে আত্মসমর্পণ করা, জয়ের কাছে স্বীকার করা পরাজয়। ঠিক তেমনভাবে আজ পরাজিত রুদ্র ভালোবেসে হার মেনেছে সেজুতির কাছে। অবশেষে নিজেকে সমঝোতা করতে না পেরে মনের কথা মুখ অব্দি এনেছে। সেজুতির চোখের দিকে চেয়ে জানালা দিয়েছে নিজের অবিভক্ত। দুজনের মধ্যে 1 ইঞ্চি দূরত্ব, কারো মুখে কথা নেই। সেজুতি বিস্মিত চোখে রুদ্রকে দেখছে। তার বাহুদয় এখনও রুদ্রর হাতে বন্দি। রুদ্র ধূসর দৃষ্টিতে একভাবে তাকিয়ে আছে সেজুতির দিকে। তার উত্তপ্ত নিঃশ্বাস বাড়ি খাচ্ছে সেজুতির কপালে, সেজুতির চোখের পাতায়। এখনও তার বিশ্বাস হচ্ছে না। কয়েক সেকেন্ড আগে রুদ্র উচ্চারিত 3টি শব্দ অনিশ্চিত কাপা কণ্ঠে শুধালো, কি বললেন? সেজুতির বাহু চেপে আরও একটু শব্দ করে নিজের সাথে মিশিয়ে নিল রুদ্র। ঠান্ডা স্বরে থেমে থেমে বলল, আই লাভ ইউ। এ তো সাবলীল তার আওয়াজ, যেন পৃথিবীর এই মুহূর্তে এর থেকে সহজ সুন্দর বাণী আর দ্বিতীয়টি নেই। আমি আপনাকে ভালোবাসি সেজুতি, জানি না কবে থেকে, তবে বাসি, ভীষণ ভালোবাসি। রুদ্রর হাত ঢিলে হলো। ধ্যানস্বরে যাওয়ার হয়তো সুযোগটা লুপে নিল সেজুতি। ধাক্কা মেরে রুদ্রকে নিজের থেকে ছাড়িয়ে দিল। আচমকা এত প্রবল ধাক্কায় রুদ্র কয়েক পা পিছিয়ে গেল। অবাক চোখে তাকালো সেজুতির দিকে। হঠাৎই হু হা করে হেসে উঠল সেজুতি, যে হাসিতে স্পষ্ট বিদ্রুপ, তার ছিল ধিক্কার। রুদ্র চমকালো সেজুতির ব্যবহারে। সেজুতি হাসছে, অথচ কোটর ভর্তি টলমলে অশ্রু। নিজেকে কী ভাবেন মিস্টার রুদ্র রোশন চৌধুরী? হোয়াট ডু ইউ থিঙ্ক টু ইনসেলফ? টাকা আছে বলে যখন যার সাথে যেমন ইচ্ছে তেমন ব্যবহার করবেন আপনি? আমার সাথে এমন নির্মমানের মজা করার সাহস কোথা থেকে এলো আপনার? বেতনভুক্ত কর্মচারী বলে আপনার সব অসম্মান সহ্য করা যাব এমনটা কিন্তু নয়। রুদ্র এগিয়ে আসতে নিলে সে যদি হাত উঁচু করে বলো, দূর থেকে কথা বলুন, আমি কানে শুনতে পাই। সে যদি কঠিন স্বর, কঠিন মুখ। রুদ্র দাঁড়িয়ে যায়, মোলায়েম কণ্ঠে বলে, সে যদি আমি আপনার সাথে মজা করছি না, আমি সত্যিই আপনাকে খুব ভালোবাসি। সে যদি আবার হাসলো, ভুরু বাঁকিয়ে বলো, ভালোবাসেন? ইয়া আল্লাহ, মিস্টার রুদ্র রোশন কিনা ভালোবাসে আমার মতো মেয়েকে? আদৌ এটা বিশ্বাসযোগ্য? আর তাছাড়া ভালোবাসি তো বললেই ভালোবাসার মর্ম বোঝেন আপনি? বোঝেন এর গভীরতা? ইচ্ছে হলে ভালোবাসি বলে দেওয়া যায় না। ভালোবাসাকে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যকার সম্পর্ক মনে করবেন না। খুব তুচ্ছ কারণে কাউকে ভালো লাগলেও ভালোবাসা এত সহজ নয়। ভালোবাসা এমন এক বস্তু, যাকে ভালোবাসলে পুরো পৃথিবীর বিপক্ষে গিয়ে হলেও শক্ত করে তার হাত ধরতে থাকতে হয়। যাকে ভালোবাসলে সব ছেড়ে ছুড়ে তাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাওয়া যায়। যার কাছে থাকা মানে আমি সবচেয়ে নিরাপদ। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যার প্রতি নির্ভর হয়ে পথ চলা যায়। আচ্ছা আপনি বলুন না, আদৌ কি আপনি এসবের যোগ্য? যে ছেলে জামা কাপড়ের মতো বেড পার্টনার চেঞ্জ করে তাকে আর যাই হোক বিশ্বাস করা যায় না। যার মধ্যে চরিত্রে ছিটে ফোটাও নেই, তাকে নির্ভর করে পথ চলা তো দূর, কয়েক সেকেন্ড তার সামনে দাঁড়িয়ে থাকতেও ভয় লাগবে। আর সেখানে ভালোবাসা তো কোনো প্রশ্নই আসে না। আপনি চাইলে টাকা দিয়ে অনেক কিছু পেতে পারবেন, সে ক্ষমতা আপনার আছে। কিন্তু ভালোবাসা, ভালোবাসা পাওয়ার মতো গুণ বা যোগ্যতা আপনার মধ্যে নেই। তাই অহেতুক নিজেকে প্রহসনের শিকার নাই বা বানালেন। আপনার মতো মানুষ এমন পবিত্র শব্দ উচ্চারণ করলে এর অপমান বই কিছুই হবে না। পরিস্থিতির শিকার হয়ে আপনার সাথে রাত কাটিয়েছিলাম বলে কোনো সস্তা পণ্যের সাথে আমার তুলনা করাটা ভুল হবে আপনার। প্রয়োজন হলে কুমারী থেকে যাব, তাও কোনো দুশ্চরিত্রবান ছেলেকে নিজের জীবন জায়গা দেব না। রুদ্র স্তব্ধ। সে যদি মনের মধ্যে তাহলে এত নোংরা ধারণা তাকে নিয়ে, এতদিনের ভালো ব্যবহার নিছক অভিনয়। সে যদি তাকে ঘৃণা করে, হ্যাঁ করেই তো, নাহলে এভাবে বলতো না নিশ্চয়ই।
সে যদি রুদ্র পাথর বনে যাওয়া মুখের দিকে তাকালো না, একবারও না, একবারও না। সোজা বেরিয়ে গেল পার্টি হাউস ছেড়ে। স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো রুদ্র। এতটা অপমান আজ অব্দি তাকে কেউ করেনি। এই মুহূর্তে পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে। ভালোবেসে কী অন্যায় করে ফেললো তাহলে? নিজেকে অনেকবার অনেক রকমভাবে নিয়ন্ত্রণ করে রেখেছিল, যাতে আর যাই হোক নিজের মনের কথাগুলো মুখ অব্দি চলে না আসে। অথচ রাগের বশে আর সত্যিটা বলে ফেলল। কিন্তু তার পরিবর্তে কি পেল? উপহাস, ধিক্কার। এখন তো নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। কিন্তু একটা কথা এই মেয়ে সত্যি বলেছে। এখন না হোক, কয়েক মাস আগে অবধি রোজ রাতে নিত্য নতুন শয্যার সঙ্গে পাল্টেছে সে। তাই বলে কি নিজেকে শুধরে কাউকে ভালোবাসা যায় না? যায় তো। এই যে রুদ্র বসলো, তবে কোনো মেয়েকে ফিরিয়ে দিল তাকে। রুদ্রপুলের সবুজ পানিতে চোখ রাখল। দুপা এগিয়ে এসে পুলোর কিনারায় দাঁড়াতেই পানিতে ভেসে ওঠে তার স্বচ্ছ প্রতিছবি। রুদ্র নিজের প্রতিবিম্বে প্রশ্ন করল, আমি কি সত্যি ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? রুদ্রর চোখ জ্বলছে, চোখে কোণে চিকচিক করছে অশ্রুকণা। কত বছর পর সে কাঁদছে ঠিক মনে করতে পারল না। পানিটুকু আঙুলের ডগায় এনে চোখের সামনে ধরল। একটা মেয়ের জন্য আজ তার চোখে পানি, তাও তার থেকে প্রত্যাখ্যান হওয়ার কারণে। সত্যি নিজেকে বড্ড বেশি প্রহসনের শিকার বানালো। বিছানার ওপর মাথা চেপে ধরে বসে আছে সেজুতি। প্রচণ্ড মাথা ব্যথা করছে। রাগে দুঃখে পুরোটা পথ কাঁদতে কাঁদতে এসেছে, যার ফল এই ব্যথা। রুদ্র আচরণগুলো যতবারই মনে পড়ছে ততবারই রাগে শরীর গিজগিজ করছে। শেষমেশ এরকম একটা বিষয় নিয়ে মজা। আদৌ কি এই লোক ভালোবাসা কিছু বোঝে? বোঝে না। এরা শুধু জানে মেয়েদের বিছানা নিতে, ভালোবাসতে তাদের কাছে একেই একটা অংশ। কিন্তু তার সাথে কেন? সে নিজেও তো রুদ্র শয্যাসঙ্গী ছিল এক রাতের। তারপর নাকি রুদ্র আর কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না। তাহলে কেন ভালোবাসার কথা বলল তাকে? কে জানে, হয়তো চাকরি দেওয়ার মতো। এটাও নতুন কোনো ভাত। রুমের মধ্যে কারো পায়ের শব্দ পেল সে যদি। চোখ তুলে দেখলো আবির এসেছে। সে যদি খারাপ লাগলো, ইস, এই ছেলেটা তার সাথে পার্টিতে গিয়েছিল আর সে কিনা ওকে রেখেই চলে এলো। আসার আগে বলে পর্যন্ত আসলো না। আবিরের মুখে চিন্তার ছাপ। উদ্বিগ্ন কণ্ঠে বলল, সে যদি কি হয়েছে? পার্টি ছেড়ে ওভাবে চলে এলে? এমনি শরীরটা ভালো লাগছে না, মাথা ব্যথা হচ্ছিল। কমিছে এখন? একটু। আবির সেজুতির পাশে এসে বসলো। প্রশ্ন করলো, কিন্তু তোমার বস তোমাকে এভাবে টেনে নিয়ে গিয়েছিল কেন? জানো, আমি যখন ওদিকটায় যেতে নিচ্ছিলাম, মিস্টার রুদ্র ভাই, কী যেন নাম, ও হ্যাঁ, মিস্টার অব্র, উনি আমাকে আটকে দেন। তাই বাধ্য হয়ে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলো আমাকে। সে যদি নিচু কণ্ঠে বলো, সরি আবির, আসলে আমি তোমাকে রেখেই চলে এলাম। এটা এমন কোনো ব্যাপার নয়। শরীর খারাপ লেগেছে সো এসে ভালো করেছো। আমি তোমাকে খুঁজেছি অবশ্য। পরে আঙ্কেলকে ফোন করে জানতে পারলাম তুমি বাসায় চলে এসেছো। কিন্তু কি জানো, তোমার বছর রাগ দেখে আজ আমি সত্যি আশ্চর্যকিত হয়ে গেছি। বাবারে কি তেজ লোকটার! সে যদি ভুরু কুচকালো। উৎসকণ্ঠায় বলল, কেন, কি হয়েছে? কি করছেন উনি? সে যদি প্রশ্নে আবির আগ্রহ পেল। বলল, কি করেনি তাই বলো। প্রথমে তো তোমাকে এভাবে টেনে নিয়ে গেলেন, তার কিছুক্ষণ পরে এসে সবার সামনে পার্টির সমস্ত জিনিসপত্র ভাগযোগ করতে শুরু করলেন। ওনার ভাই অব্র আরও কয়েকজন মিলেও ধরে রাখতে পারছিলেন না কিছুতেই। আর কি চেঁচাচ্ছিলেন! অমন ক্ষিপ্ত লোকের আন্ডারে কীভাবে কাজ করো তুমি? সে যদি মনে মনে বলো, আমার উপর রাগ তাহলে ওভাবে মিটিয়েছে। মুখে বলল, কি আর করার, সবই ভাগ্য। আবির দুদিকে মাথা নেড়ে বলল, না, এটা বললে চলবে না। তোমার ওখানে চাকরি করার দরকার নেই। তুমি বরং ছেড়ে দাও ওটা। আরে বাবা, আমি আর ড্যাড তো রয়েছি। তোমাদের দুজনের খেয়াল রাখতে আমরাই যথেষ্ট। সে যদি মৃদু কণ্ঠে বলল, আবির, সেটা আমি জানি, কিন্তু আমি আত্মনির্ভরশীল হতে চাই, নিজে কিছু করতে চাই। অনেক তো সাহায্য নিয়েছি তোমাদের, এবার না হয় আমার মতো করে বাবাকে দেখে। আবির নিঃশ্বাস ফেলে বলল, বেশ, তা করো, কিন্তু ওই রুদ্র রোশনের আন্ডারে নয়। যদি এখানতে চাকরি করতে হয় তবে আমারও বেশি করো না হয়। কিন্তু আর কোনো কিন্তু শুনবো না আমি। সে যদি, আমার এই কথাটা অত্যন্ত শুনতে হবে তোমাকে। কালই জব ছাড়ছো তুমি, ওকে? সে যদি মনে মনে বলল, কাল ওই জবটা আমি এমনিতেও ছাড়বো। আর যাই হোক, এত কিছুর পর
ওই লোকের আন্ডারে কাজ করা আমার পক্ষে সম্ভবই নয়। সময় দুপুর 12টা। সে যদি বসে আছে ডেস্কে, টেবিলের উপর পেপার ওয়েটের নিচে রাখা রেজিগনেশন লেটার। একটু পরপর ঘড়ি দেখছে সেজুতি। অফিসের দেওয়ালে টানানো মস্ত ঘড়ির কাঁটা যেন নড়ছেই না আজ। নড়লেও তার মনোপুত হচ্ছে না। অফিস শুরু হয়েছে 2 ঘন্টা আগে, অথচ রুদ্র আসেনি এখনও। ব্যাপারটা সেজু থেকে বড্ড ভাবাচ্ছে। যে লোক পারলে সূর্য ওঠার আগে অফিসে এসে বসে থাকে, তার আজ এত দেরি। ঠিক 10টায় রুদ্র অফিসে হাজির হয়। এই 1 মাসে একটু 19-20 দেখেনি সেজুতি। সেই পাংচুয়াল লোকের আজ কি হলো? ধৈর্য রাখতে পারল না সেজুতি। এই নিয়ে পঞ্চমবারের মতো রুদ্রের কেবিনে উকি দিল। পরের বার দিল মেন গেটে। হতাশ হলো এবারও। এখনও আসেনি। অদ্ভুত তো। বসই যদি না আসে তবে রেজিগনেশন লেটার বানিয়ে লাভ হলো কি? সে যদি মনমরা হয়ে ডেকছে দিকে ফিরে যাচ্ছিল, তখন পেছন থেকে ডেকে ওঠে পিয়ন বসির। ম্যাডাম, আপনার কিছু দরকার? সে যদি মৃদু হেসে মাথা নাড়ালো। কিছু দরকার নয়, বলল। আসলে দেখছিলাম স্যার এসেছেন কি না। বস তো আজ আসবেন না ম্যাডাম। সে যদি ভুরু কোঁচকালো। আসবে না কেন? বসির 2 ভুরু উঁচিয়ে বলেন, সে কি আপনি জানেন না? না তো। কি হয়েছে বসির ভাই? কি বলছেন ম্যাডাম? অফিসের সবাই জানে আর আপনি জানেন না? সে যদি এবার অধৈর্য কণ্ঠে বলো, কি হয়েছে বলবেন তো? বসির এক পা এগিয়ে এসে ফিসফিস করে বলো, কাল রাতে বস মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। আর জানেনই তো যা হয় আর কি। এটুকু শুনতে সে যদি চেহারা রং পাল্টে যায়। তারপর সে যদি গলা কাঁপলো। বসে দুঃখী কণ্ঠে বলল, তারপর আর কি, গাড়ি নিয়ে সোজা খাদে। আমরা তো শুনে ভীষণ কষ্ট লেগেছে ছেড়ের জন্য। সে যদি আত্মনাদ করে বলল, কি কি বলছেন কি আপনি? সে যদি উদ্গ্রীব তার আগ্রহ পেতেই বসির বললেন, তবে আর বলছি কি ম্যাডাম, আমরাও তো বেশ ঘাবড়ে গিয়েছিলাম খবরটা শুনে। স্যার তো আর এমনি এমনি ড্রিঙ্ক করেন না। যখন ওনার মন খারাপ হয় তখনই করেন। কাল হয়তো তেমন কিছু হয়েছিল, আর তাই এখন এই অবস্থা। সত্যি নিয়তি কি নিষ্ঠুর। বসির দীর্ঘশ্বাস ফেলল। সেজদির মুখটা রক্তশূন্য দেখাচ্ছে। উনি ঠিক আছেন তো বসির ভাই? এই যাত্রায় প্রাণে বেঁচেছেন ঠিকই, তবে পা দিয়ে আর দাঁড়াতে পারবেন কিনা সন্দেহ। সে যদি আটকে উঠল। কি বলছেন? উনি কোথায় এখন? সিটির হাসপাতালে, না হলে ওনার বাসায়, আমি জানি না ঠিক করে। তবে আর যাই বলুন ম্যাডাম, এতে আমাদের তো লাভের লাভ কিছুই হলো না। বস অ্যাক্সিডেন্ট করলো, তাতে অত্যন্ত কদিন অফিসটা বন্ধ রাখতে পারতো, অথচ দেখুন আজকেও কাজ করতে হচ্ছে। বসিরের চোখে মুখে বিরক্তির ছাপ। সে যদি অবাক না হয়ে পারল না। কি বলছেন এসব বসির ভাই? একটা মানুষের এই অবস্থা, আর আপনি এগুলো ভাবছেন? ছি ছি। কারো প্রাণের থেকে আপনার কাজের ছুটি কাটানোটা বড় হয়ে গেল। স্যারের এমন অবস্থায় আপনার খারাপ লাগছে না? বসিরের সোজাসাপটা উত্তর। খারাপ লেগে আর কি হবে? উনি সবসময় যা ধমকে ধমকে রাখেন আমাদের, তাতে ওনার কিছু হলে তো আমাদেরই ভালো। উনি আর অফিসে আসতে পারবেন না। আমরা সবাই অবসরের আন্ডারে কাজ করব। উনি আর যাই হোক অমর রকচটা নন। আর এতে তো আপনারও ভালো ম্যাডাম। এ তো কাজ কেউ করবে না আপনাকে দিয়ে। সে যদি ধমকে উঠল। চুপ করুন। কী দিয়ে তৈরি আপনি? ছি। বসির ছাপাই গাইতে নিচ্ছেন, কিন্তু ততটা শোনার সময় ইচ্ছে কোনোটাই নেই সেজুতির। দুশ্চিন্তা ভয় আর গলা চেপে ধরেছে। ভেতর থেকে একটাই প্রশ্ন আসছে, উনি ঠিক আছেন তো? রিক্সার গতি পছন্দ হচ্ছে না সেজুতির। হুইলচেয়ার আর চলছে যেন। এ তো আস্তে রিক্সা চলে। সে যদি আগের মতোই তাড়া দিয়ে বলল, ভাই একটু তাড়াতাড়ি চালান না। রিক্সায় ওঠা থেকে শুরু করে বারবার একই কথা বলছে সে যদি। রিক্সা চালক বিরক্ত হলেন এবার। প্যান্ডেল ঘোরাতে ঘোরাতে বলেন, আপা, এত তাড়া দিতে হইব? বারবার খালি এক কথা কইতেছেন। আমি কি প্লেন চালাইতেছি? 2 পা দিয়ে আর কত জোরে চালামো কোন? সে যদি বুঝলো সে একটু বেশি করে ফেলছে। চিন্তা অবস্থা খারাপ হলে যা হয়। নরম কণ্ঠে বলল, সরি ভাই, আসলে আমার অনেক তাড়া আছে। তাড়া তো আছে, রিক্সায় কেন উঠছেন? আফা, ট্যাক্সি করে যান। এটা তো খারাপ বলিনি। থামান থামান, আর যেতে হবে না, সাইড করে দাঁড় করান। রিক্সা ভাড়া মিটিয়ে রাস্তা পাড়ে গিয়ে দাঁড়ালো সেজুতি। উদ্দেশ্য ট্যাক্সি নিয়ে হাসপাতালে যাওয়া। আর যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব তাকে যে পৌঁছাতেই হবে। হাসপাতালে ঢুকে সেজুতি সোজা রিসিপশনে গেল। বোঝা কণ্ঠে বলল, এক্সকিউজ মি।
আমাকে প্লিজ একটু বলবেন মিস্টার রুদ্র রোশন চৌধুরী কত নম্বর কেবিনে আছেন? ম্যাম একটু ওয়েট করুন, আমি চেক করে জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি প্লিজ। মেয়েটির মনিটর থেকে চোখ তুলে বলল, ম্যাম কী নাম বললেন? রুদ্র রোশন চৌধুরী। সরি ম্যাম, এই নামে কেউ অ্যাডমিট হয়নি এখানে। সে যদি অবাক হয়ে বলো, কি বলছেন, এটা সিটি হসপিটাল তো? জি। প্লিজ একটু ভালো করে দেখে বলুন। আমি ভালো করে দেখে বলছি ম্যাম, এই নামে কেউ এখানে অ্যাডমিট হয়নি। সে যদি আহত হলো, এই দৌড়ঝাঁপ করে এসে শুনল রুদ্র নেই এখানে। তবে কোথায় উনি? ওনার কি খুব ক্ষতি হয়েছে? ভালো আছেন তো? সে যদি হঠাৎ মাথায় এলো বশিরের একটা কথা। এক সেকেন্ড, বশির ভাই তো বলেন সে আর বাড়িতেও থাকতে পারে, এখানে যেহেতু নেই তবে নিশ্চয়ই বাড়িতে ট্রিটমেন্ট নিচ্ছে উনি। আমি বরং একবার ওনার বাড়িতে যাই। সে যদি হন্তদন্ত পায়ে ছুট লাগালো। রুদ্র বাড়ি যেতে হবে এখন। বাড়ির ঠিকানা জানি না, কখনো যায়ওনি। ট্যাক্সিতে উঠে ব্যাগ থেকে আইডি কার্ড বার করলো। অফিসের দ্বিতীয় দিন পেয়েছিল এটা। কার্ডের পেছনে রুদ্রর সেলফোন নাম্বার দেওয়া থাকে। সাথে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে অব্ররও। সে যদি ব্যস্ত হাতেই অব্র নাম্বারে ডায়াল করলো। অব্র ধরল না, অনেকবার কল দিল না। এরপর গুগলে সার্চ করে পেয়ে গেল। সে যদি ঠোঁটে বিজয়ের হাসি ফুটল এটুকুতেই, যেন বিশ্ব জয় করেছে মাত্র। রুদ্র বাড়িটা দেখে সে যদি দুই ঠোঁট আলাদা করে এলো। এর তো বড় বাড়ি। এতক্ষণ যে চিন্তাটা হচ্ছিল, উদ্বিগ্নতা ছিল, সব যেন বাড়ির সামনে এসে আরও জেগে বসলো কাঁধে। নার্ভাসনের হাত পা কাঁপছে। খুব করে প্রার্থনা করছে রুদ্র সুস্থ থাকুক, ভালো থাকুক। সে ত্রস্ত পায়ে গেটের কাছে আসতে দারোয়ান নজর পড়ল। বসেছিলেন উনি। উনি এসে গেট খুলে দিলেন। আসুন ম্যাডাম, আসুন আসুন। দারোয়ানের খাতির দেখে অবাক লাগলো সেজুতির। এর আগে এর বাসার ত্রিসীমানায় তো সে আসেনি, যেখানে অচেনা ব্যক্তি হিসেবে দারোয়ান তাকে এক গাদা প্রশ্ন করা দরকার, সেখানে এমন যত্ন করে ভেতরে ঢুকতে দিচ্ছে। যাক, যা খুশি হোক, এই মুহূর্তে তার এসব নিয়ে ভাবার সময় নেই। আপাতত মাথায় রুদ্রকে নিয়ে যত ভাবনা। কী অবস্থা লোকটার, জানার জন্য ব্যাকুল হয়ে উঠছে মন। সে যদি নম্রকণ্ঠে শুধালো, স্যার আছেন? স্যার তো নেই ম্যাডাম। সে যদি ভুরু কুচকালো। নেই মানে কোথায় গিয়েছেন? অফিসে। সেজুতির চোখ কপালে উঠল। অফিসে? না না, আপনার কোথাও ভুল হচ্ছে। উনি অফিসে কি করে যেতে পারেন? ওনার তো কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না? দারোয়ান লোকটির পাটা ভুরু কুচকান। কি বললেন ম্যাডাম? স্যার এই কিছুক্ষণ আগে এভাবে তরতাজা অবস্থায় আমার সামনে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, আর আপনি বলছেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও কাল রাতে? হয়নি না ম্যাডাম, স্যার তো যাওয়ার আগে বলে গেলেন আপনার কথা, তাই জন্য আপনাকে আমি গেট খুলে দিলাম। আমার কথা বিশ্বাস না হলে অফিসে গিয়ে দেখতে পারেন। সেজদের রাগে মাথায় চুল ছিঁড়তে মন চাইল। অ্যাক্সিডেন্ট হয়নি। রুদ্র অফিসে শুনে তার ভালো লেগেছে, কিন্তু পর মুহূর্তে এরকম একটা বিষয় নিয়ে মিথ্যে বলাতে রাগ গিয়ে পড়ল বশিরের ওপর। যদি অ্যাক্সিডেন্ট নাই হয়ে থাকে তবে বশির ভাই আমাকে মিথ্যে কেন বললেন? আর রুদ্রই বা কী করে জানলেন যে আমি আসবো এখানে? ও রুদ্র তো অফিসে গেলেই পাবো। রুদ্রর কেবিনের সামনে দাঁড়িয়ে সেজুতি দরজা নক করতেই উত্তর এলো, আসুন। ভেতরে ঢুকলো সেজুতি। রুদ্র দিব্যি সুস্থভাবে বসে আছে চেয়ারে, আঙ্গুলের ভাঁজে কমলম নাড়িয়ে নাড়িয়ে ফাইল চেক করছে। রুদ্রকে দেখে গতকালের কথা মনে পড়ল। রুদ্র অকপটে ভালোবাসি বলাটা। মুহূর্তে অস্বস্তিতে আড়ষ্ট হয়ে এলো শরীর। রুদ্রকে ভালো না বাসা সত্ত্বেও ওকে ঠিকঠাক দেখতে পেয়ে প্রাণে ফিরে এলো পাওয়ার মতো অনুভূতি হলো। পরক্ষণেই রাগটাও মাথা চড়া দিয়ে বসিরের উপর। অনেকক্ষণ সেজুতির কোনো সাড়া না পেয়ে রুদ্র নিজেই বলল, এসে থেকে দাঁড়িয়ে আছেন, আমাকে দেখছেন তো বলুন কেমন লাগছে আমাকে? রুদ্রের কথায় কৌতূহল। ফাইল রেখে চেয়ারে হেলান দিল। ঠোঁটে মিটিমিটি হাসি। সেজুতি উত্তর দেয় না। রুদ্র ভুরু বাঁকালো। কী হলো, চুপ যে? ও আচ্ছা আচ্ছা, কথায় আছে মৌনতা সম্মতির লক্ষণ। তার মানে আমি যেটা বললাম সেটা ঠিকই, আপনি আমাকে দেখেছিলেন। সে যদি মুখ খুলে এবার শান্তভাবে বলো, না, আমি আপনাকে কেমন লাগছে সেটা দেখতে আসিনি, এসেছি আমার কিছু প্রশ্নের উত্তর নিতে। মানে আমি কি নোটবুক নাকি যে সব প্রশ্নের উত্তর থাকবে? বাজে কথা রাখুন, আমার কথা শুনুন, কথাটা জরুরি। রুদ্র টেবিলের উপর ঝুঁকে এলো। তাই? আচ্ছা বলুন।
সে যদি ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বশির ভাই আমাকে বললেন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি সিটি হসপিটালে ভর্তি। সেখানে গিয়ে জানতে পারলাম আপনার নামের কেউই সেখানে নেই। তারপর আমি আপনার বাড়িতে গিয়েছি। আপনার বাসায় গিয়ে দারোয়ানের থেকে শুনলাম আপনি নাকি অফিসে এসেছেন। এখন যে মানুষটা পা দিয়ে দাঁড়াতে পারবে না শুনলাম, সে কী করে অফিসে এলো? আর আমাকে এমন জঘন্য মিথ্যে কেন বলা হলো? আপনি এবার কী করে জানলেন আমি আজই আপনার বাড়িতে যাব? রুদ্র প্রশ্নগুলো এড়িয়ে গেল, পাল্টা প্রশ্ন করলো, আমার অ্যাক্সিডেন্ট? কই না তো। সে তো আমি দেখতে পাচ্ছি আপনি একদম সুস্থ। তাহলে আমাকে মিথ্যে কেন বলছেন উনি? আমি সুস্থ আছি দেখে খুব খারাপ লাগছে আপনার? কথাটা সত্যি হলে বুঝি খুব খুশি হতেন। সে যদি শক্ত কণ্ঠে বলো, সেটা আপনার জানার দরকার নেই, বশির ভাইকে ডাকুন। কেন? কেন মানে ওনাকে জিজ্ঞেস করবেন না উনি এরকম একটা ফালতু মজা আমার সাথে কেন করলেন? রুদ্র নিরুদ্দেশ ভাবমূর্তি, তার প্রয়োজন নেই। সে যদি অবাক কণ্ঠে বলো, কেন? রুদ্র হাসলো, সূক্ষ্ম হাসি, বলো আপনি অনেক বোকা, এতটুকু বিষয় বুঝতে পারছেন না? আমার অফিসে আমার ব্যাপারে কেউ বানোয়াট মিথ্যে কিছু বলে সেটা কি আমার কানে আসবে না? বসির এত সাহস? সে যদি উদ্বেগ নিয়ে বলল, সেই জন্য তো বলছি ডাকুন ওনাকে। এরকম মজা করার কি মানে? মিস সেজতে এতটা সাহস বসিরের নিজে থেকে আসবে বলে মনে হয় আপনার? নিশ্চয়ই এখানে আমার হাত আছে। কথাগুলো বসির আপনাকে এমনি এমনি বলেনি, আমার অর্ডারে বলেছে। রুদ্র ভাবলিসেন যেন অতি সাধারণ একটা বাক্য বলো। সে যদি চোখ ভারী হয়ে এলো বিস্ময়ে, ফিছিল কণ্ঠে বলো, কি? তার মানে এসবের পেছনে আপনি? মানে কি এগুলোর? শেষ কথাটা চিৎকার করে বলল সে যদি। রুদ্র কানে আঙুল গুজে বলল, চেঁচাচ্ছেন কেন? ধীরে বলুন না। আপনার জন্য যদি আমার কানের পর্দা ফেটে যায় তখন? সে যদি আঙুল উঁচিয়ে বলল, একদম নাটক করবেন না আমার সাথে। বলুন কেন করেন এরকম? রুদ্র চোখ পিটপিট করে বলল, কেন আবার? ওই যে আপনার মতোই আমারও প্রশ্নের উত্তর জানা বাকি। সে যদি ধৈর্যহীন কণ্ঠে বলো, কিসের প্রশ্ন, কিসের উত্তর? রুদ্র নিরেট কণ্ঠে বলে, কাল আপনার বলা কথাগুলো সত্যি ছিল নাকি মিথ্যে ছিল সেটা জানতে হবে না। দেখুন, গতকাল আপনাকে আমি নিজের মনের কথা জানিয়েছি, আর তার বিনিময়ে আপনার থেকে অপমানিতও হয়েছি। কিন্তু আমার কেন জানি না মনে হয়েছিল ওগুলো আপনার মনের কথা ছিল না। কারণ আর যাই হোক, কাউকে প্রত্যাখ্যান করতে গেলে কারোর চোখের পানি থাকে না। আর তাই সত্যিটা যাচাই করতেই আজকের এই নাটক। কিন্তু কি বলুন তো, ধরা আপনি পড়েই গেছেন। সামান্য অ্যাক্সিডেন্টের কথা শুনে আপনার এত ব্যাকুলতা এটাই প্রমাণ করে দেয় যে আপনিও আমাকে ভালোবাসেন। আশ্চর্যিত সে যদি, এইসব নিয়ে কেউ মজা করে? আমার অবাক লাগছে আপনার চিন্তাধারা দেখে। রুদ্র তুষ্ট কণ্ঠে বলল, থ্যাংক ইউ। সে যদি আগুন চোখে তাকালো, চুপ করুন। আমার ভাবনা থেকে খারাপ আপনি, শুধু খারাপই নন, রীতিমতো একটা অমানুষ। কি বললেন যে আমি আপনাকে ভালোবাসি? এটা মনে হয় আপনার। তাহলে তো বলবো আপনার ধারণা সম্পূর্ণ ভুল। কারণ আপনাকে ভালোবাসি বলে আমি এত ছোটাছুটি করিনি। আপনি ভুললেও আমি ভুলিনি যে আমার বন্ধু হয়েছিলাম। সেদিন বন্ধুত্ব চাওয়াটা আপনার কথার কথা হলেও আমি মন থেকে আপনাকে বন্ধু বলে মেনে নিয়েছিলাম। আর তাছাড়া একজন মানুষ আর একজন মানুষের বিপদে উদ্গ্রীব হবে, এটাই স্বাভাবিক। তাই এসব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। আর যাই হোক, আপনার মতো চরিত্রহীন লোককে আমি অত্যন্ত ভালোবাসবো না। এতে তো খারাপ কথায় রুদ্র হেল দোলেল না, উল্টো মুচকি মুচকি হাসলো। সে যদি গায়ে জ্বালা ধরে গেল হাসি দেখে, আর এক মুহূর্তে দাঁড়ালো না, বেরিয়ে গেল কেবিন থেকে। রুদ্র চেহারা দুপাশে দুলিয়ে বলল, বাসবেন বাসবেন, ভালো আপনি আমাকে ঠিকই বাসবেন। তবে কেন জানি না আপনার প্রত্যেকটা কাজে আপনার প্রতি আমার মুগ্ধতা বেড়েই যাচ্ছে। এই যে এতগুলো কথা বলে গেলেন, এতে কিন্তু ভালোবাসা কমলো না আমার, উল্টো বাড়ল। কি আর করার, আনফর্চুনেটলি রুদ্র রোশনের প্রেমে যখন পড়ে গেছে তখন আপনাকে তার প্রেমে পড়তে বাধ্য করবে সে। আর যেটা শুরু আপনার অপেক্ষা। কিছুক্ষণ বাদে আবারও কেবিন এলো সে যদি, একেবারে নখ ছাড়া। হাতে তার পূর্ব প্রস্তুতির সেই রেজিগনেশন লেটার। সে যদি কিছু বলবে এর আগে ফাইলের দিকে চোখ রেখে হাতটা বাড়িয়ে দিল রুদ্র। দিন। রুদ্র হাত বাড়ানো মানে বুঝতে পেরে কাগজটা পেছনে লুকিয়ে ফেলল সে যদি। কী দেব?
রিজাইন দিতে এসেছেন তো দিন। হ্যাঁ দেবই তো, এতে কিছু পরে এখানে কাজ করবো ভাবলেন কী করে? রুদ্র তাকালো, ভুরু নাচিয়ে বলল, তা কোথায় কাজ করবেন? আবিরের অফিসে? সেটা আপনার ভাবতে হবে না, দরকার পড়লে কোথাও কাজ করবই না, তাও অত্যন্ত এখানে আর কাজ করব না। রুদ্র ছোট করে বলল, ওহ, তার ডান হাতে পেপার এনেছেন, অন্য হাত খালি কেন? সে যদি বুঝলো না, মানে মানে হিসাব মতো ওই হাতে 5 কোটি টাকা থাকার কথা, অত্যন্ত ডিল তো তাই বলে। রুদ্রর কথা ইঙ্গিত বুঝলো সে যদি। মুহূর্তে মুখটা কালো হয়ে এলো। সে তো এখানে কন্ট্রাক্টে গতকাল থেকে। এত কিছু চাপের ব্যাপারটা বেমুলুম ভুলিয়ে বসেছে, বেরিয়ে গেছিল মাথা থেকে। তাহলে এখন উপায়? চাকরি ছাড়তে হলে তো তাকে জরিমানা দিতে হবে, কিন্তু সেটা তো অসম্ভব। অতগুলো টাকা, তাহলে কি এখানে থেকে যেতে হবে? কিন্তু সেটাও তো সম্ভব নয়। এখানে 3 মাস হয়নি চাকরি, আর সেখানে 3 বছর। সে যদি ধ্যান ভাঙল রুদ্রর আওয়াজে। কী ভাবছেন, ভুলে গিয়েছেন তাই তো? কোনো ব্যাপার নয়, আমি মনে করিয়ে দিলাম। এবার থেকে যতবার রিজাইন দিতে আসবেন, না হয় ততবারই মনে করিয়ে দেব। সে যদি নিশ্চুপ, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্র। সে যদি মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি বলেন তো মিস সুজিতি, আপনি আসলে ভয় পাচ্ছেন। আপনি ভাবছেন এখানে থাকতে থাকতে, মানে 8 ঘন্টা আমার চোখের সামনে থাকলে আপনি আমাকে ভালোবেসে ফেলবেন, আর তাই আপনি পালাতে চাইছেন? সে যদি মৃদু তেতে বলল, ভুল ধারণা আপনার। আপনার চোখের সামনে 8 ঘন্টা কেন, 24 ঘন্টা থাকলেও আপনাকে ভালো আমি বাসবো না। নিজের ওপর অতটুকু বিশ্বাস আমার আছে। রুদ্র ঘাড় কাত করে বলল, তাহলে রিজাইন কেন দিচ্ছেন? বিশ্বাসে মরিচা ধরেছে। রিজাইন দিচ্ছি না আমি। রুদ্র হাসলো, সেই আপনি চাইলেও রিজাইন দিতে পারবেন না। 5 কোটি টাকা তো আর হেঁটে হেঁটে আসবে না আপনার কাছে। পরমুহূর্তে ভাবা নাটক করে বলো, ওয়েট ওয়েট, আমি তো ভুলে গিয়েছিলাম যে এখন আপনার পাশে আবির আছে। ওনার থেকে নিতে পারবেন তো 5 কোটি টাকা? কেন, আপনি চাইলে উনি আপনাকে পুরো 25 কোটি টাকা দিয়ে। আমার যা ধারণা, শত হলে উনি আপনার বন্ধু। অন্য কেউ দিলে সেটা দয়া, বন্ধু দিলে অন্য কিছু। তাও যদি বন্ধু হয় আবির। শেষ কথাগুলো দাঁত চিবিয়ে বলল রুদ্র। সে যদি হিস করে বলে উঠল, কঠিন কিছু বলতেও পারল না। রাগ ঝাড়তে রেজিগনেশন লেটারটা টুকরো টুকরো করে ছেড়ে ফেলল সে যদি। সাধ্য থাকলে রুদ্রকে এমন টুকরো টুকরো করতো। ওহ, আর যাই ভাবুন না কেন, অন্তত এটা ভাববেন না, আমার মতো এটা সুঠামদেহী লোক এর অবস্থা করা আপনার সাধ্য নয়। রুদ্র কথায় থতমত খেল সে যদি। মনের কথা উনি কী করে বুঝলেন? তুললেন তো বলল, আমি কি তাই বলেছি? রুদ্র গভীর দৃষ্টি তাকালো। আমাকে সব কথা বলে দিতে হয় না, আপনার বেলায় তো আরও না। সেতুদের গায়ের পশম দাঁড়িয়ে গেল রুদ্র হিমকণ্ঠে। ঢোক গেল। রুদ্র হঠাৎই সিরিয়াস হয়ে বলল, এবার কাজে যান। আপনি আমার ফয়েন্সি বলে কাজ কম দেওয়া যাবে, তবে একেবারে কাজ থেকে ছাড় দিতে পারবো না। সে যদি অবাক কণ্ঠে বলল, ফয়েন্সি? আমি আপনার? রুদ্রের নিরুদ্দের জবাব, এনি ডাউট? 2 দিন বাদে যদি আপনাকে বিয়ে হয়, তবে এখন তো আপনি আমার ফয়েন্সি হলেন, তাই না? সে যদি ফুঁসে উঠল, ফালতু কথা রাখুন, জেগে জেগে স্বপ্ন দেখছেন? কোনো ব্যাপার নয়, দেখতে থাকুন, স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে। রুদ্র দীনকণ্ঠে বলল, সেটা তো সময় বলবে হবু মিসেস রুদ্র রওশন চৌধুরী। স্বপ্ন জেগে দেখি বা ঘুমিয়ে, আপনি আমার আর আমারই, এটা একদিন আপনি নিজেই বলবেন। সে যদি রেগেমেগে আগুন, বিরক্তিতে তেতো, মুখ থেকে গলবির সব। কটমটে দৃষ্টিতে চেয়েছেই দেখছে রুদ্রকে। রুদ্রের সে খবর নেই, সে ব্যস্ত, অনেক ব্যস্ত। এতই ব্যস্ত যে দুনিয়ার ব্যস্ততম পুরুষ হিসাবে এই মুহূর্তে নিঃসন্দেহে তাকে আখ্যা দেওয়া যাবে। সে যদি এখন রুদ্রর কেবিনে। রুদ্র মুখোমুখি রাখা উল্টো দিকে চেয়ারটায় বসিয়ে রাখা হয়েছে তাকে। আজ অফিসে আসার পরপরই তার ডাক পড়ল, আর সে যে ঢুকলো, বের হওয়ার নামই নেই। রুদ্র 1 সেকেন্ডের জন্য ছাড়ল না। সে যদি সামনে মেলে রাখা একটি হলুদ ফাইল, হাতে পেন্সিল। গত 1 ঘন্টা যাবৎ এটাকে দেখে টেকে ফুল স্টপগুলোকে মুখস্থ হয়ে গেছে। সে যদি আগের কয়েকবারের মতো এবারও রুদ্র দিকে ফাইলটা ঠেলে দিল। চেকিং শেষ স্যার। রুদ্র ফোন ঘাটছে রীতিমতো আয়েশ করে, হেলান দিয়ে চেহারে। স্ক্রিনে চোখ রেখে বলো, আবার চেক করুন।
সে যদি উদ্বেগ নিয়ে বলল, স্যার, এই নিয়ে 7বার চেক করছি। সে যদি যতটা উদ্গ্রীব, রুদ্র ঠিক ততই শান্ত। প্রয়োজনে 8বার করলেন। এনি প্রবলেম? না। দাঁতে দাঁত চেপে আবারও ফাইলের দিক চোখ রাখলো সেজুতি। ঠিক জানে এসব রুদ্র শয়তানি, এক ঢিলে দুটি পাখি মারার ধান্দা। তাকে চোখের সামনে বসিয়ে রাখা হলো, আবার কাজের সূত্রে বিরক্তিও করা যাবে। রুদ্রর সামনে এভাবে বসে থাকা যতটা অস্বস্তি হচ্ছে, এ নিয়ে রুদ্র ঠিক ততটাই মজা পাচ্ছে। তাও কিচ্ছু করার নেই, বসের অর্ডার মানতেই হবে। হঠাৎ মুঠোফোনে বাজলো সেজুতির। টেবিলের উপর রাখা ছিল ফোন। সে যদি গলা উঁচিয়ে দেখল আবিরের নাম স্ক্রিনে ভাসছে। রিসিভ করতে ধরবে, রুদ্র খপ করে হাত চেপে ধরল। কঠিন কণ্ঠে বলো, কাজের সময় ফোনে কথা বলা অ্যালাউড নয়, জানেন না? রুদ্র হাত সরিয়ে নিল। সে যদি আর রিসিভ করলই না। ফাইলে চোখ রেখে বিড়বিড় করলো, কাজ না ছাই, আবিরের নাম দেখে এরকম ব্যবহার করলেন সেটা আমি ভালোই জানি। রুদ্র সেসব শোনেনি। সে ব্যস্ত চোরাপথে সেজুতির ছবি তুলতে। এই যে সেজুতি কেমন মুখ বেঁকাচ্ছে, বিড়বিড় করছে, গালিও দিচ্ছে হয়তো, কখনো আর চোখে তাকাচ্ছে। সব রুদ্র ক্যামেরাবন্দি করেছে। মেয়েটার এরকম অনেক ছবি আছে তার ফোনে। সিলেটে যেদিন সেজুতি মন দিয়ে ঝর্ণা দেখছিল, সেদিনও লুকিয়ে ছবি তুলছে ওর। বোকা মেয়েটে টেরই পায়নি। হা হা, রুদ্র মনে মনে হাসলো। আবার মুঠোফোন বাজলো। সেজুতি এবার বিরক্ত হলো আবিরের উপর। ধরছে না যখন সে নিশ্চয়ই ব্যস্ত। আবির এটা বুঝে নিতে পারে না। ফোনের দিক চাইতেই দেখলো তার নয়, রুদ্র ফোন বাজছে। সে যদি ছোট্ট শ্বাস ফেলে চোখ নামিয়ে নেয়। রুদ্র ফোন রিসিভ করলো। ইয়েস মিস ওয়ালিয়া, হোয়াট অ্যাবাউট ইট? মেয়ের নাম শুনে সে যদি চোরা চোখে চাইল। রুদ্র হেসে হেসে বলছে, শিওর, আই এম কামিং, জাস্ট গিভ মি 15 মিনিটস। লাইন কেটে সেজুতির দিক তাকাতেই সেজুতির তৎপর চোখ সরায়। রুদ্র বুঝতে পেরে ক্ষীণ হাসল। বলল, মিস সেজুতি, আপনি আপনার ডেস্কে যান, আমাকে বেরোতে হবে। আর আজকে হাফ টাইম শো নিউ প্রোডাক্টের ফাইলটা চেক করে রেখে তারপর যাবেন। ক্লিয়ার? সে যদি একপাশে ঘাড় নাড়ল। রুদ্র কেবিনের দরজা অবধি গিয়ে আবারও ফিরে তাকায়। সে যদি ফাইলের পৃষ্ঠে গোছাচ্ছে। রুদ্র বরফ কণ্ঠে ডাকল, সেজুতি। সেজুতি ভেবেছিল রুদ্র বেরিয়ে গেছে। ডাক শুনে চমকে তাকালো। হ্যাঁ স্যার। রুদ্র কিতক্ষণাৎ চেয়ে থেকে বলল, ভালোবাসি। সেজুতির মুখ হা হয়ে এলো। রুদ্র অপেক্ষা করল না উত্তরের। গোটা গোটা পা ফেলে বের হলো। সেদিকে হাবলার মতো চেয়ে থাকলো সেজুতি। রিক্সার সাথে রোমাঞ্চকর একটা ব্যাপার আছে। সেজুতির সব থেকে পছন্দ রিক্সা চড়া। কেমন চারপাশে ঠান্ডা বাতাস চোখে মুখে ছুঁয়ে যায়। চুল ওড়ে, মুক্ত শ্বাস নেওয়া যায়। প্রতিদিনের মতো আজও অফিস শেষে রিক্সা করে বাসায় ফিরছে সেজুতি। ধানমন্ডি আটের কাছাকাছি আসতেই চোখ পড়ল রাস্তার পাড়ে। রুদ্র আভিজাত্যপূর্ণ সে কালো গাড়িটি মাত্র এসে থেমেছে একটা রেস্টুরেন্টের গেটের কাছে। গাড়িটি দেখে একটু চিনতে অসুবিধে হলো না সেজুতির। আগ্রহ নিয়ে চেয়ে থাকলো সেদিকে। গাড়ির দরজা খুলে রুদ্র আগে নামলো। অপর পাশ থেকে নামলো ধবধবে সাদা একটি মেয়ে। মাথা ভরতে সোনালি চুল, হাঁটু পর্যন্ত টপস পরনে। সেজুতির চোখ কপাল ছুলো। সেই দুপুরে এসেছে আর এখন রেস্টুরেন্টে? মানে এতক্ষণ মেয়ে নিয়ে ঘুরে ফিরে তারপর গিলতে যাচ্ছে? এই মামা দাঁড়ান তো। রিক্সা থামতে সেজুতি নেমে গেল। রুদ্র পিছু পিছু হাঁটা ধরলে রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টের ভেতরে রুদ্ররা ঢুকছে ততক্ষণে বাড়িটা দেখা যায়। এরকম এক জায়গা, দুটো চেয়ার টেনে বসেছে দুজন। ওয়েটারকে ডেকে রুদ্র খাবার অর্ডার করলো। হেসে মেয়েটিকে জিজ্ঞেস করলো সে কী খাবে। সে যদি নিজের আর দমাতে পারল না, গটগট করে গিয়ে ঠিক ওদের মাঝখানে দাঁড়ালো। সে যদিকে দেখতেই রুদ্র ভরকালো। আপনি এখানে? সে যদি স্পষ্ট বলল, দেখতেলাম আপনার কীর্তিকলাপ। রুদ্র বুঝল না। মানে? সে যদি দাঁত পিষে বলল, মানে সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বলেন না, এটার তার নমুনা। যেই আমাকে পেলেন না অমনি বিলাসিনীকে নিয়ে ঘুরতে বেড়াচ্ছেন। অবশ্য এটাই আশা করা যায় আপনার থেকে। আর এই জন্য আপনাকে আমার সহ্য হয় না। রুদ্র হেসে ফেল। ঝকঝকে দাঁতগুলো উন্মুক্ত হলো।
সে যদি খেই হারালো। লোকটা তো সুন্দর করে হাসে কেন? রুদ্র টেনে টেনে বলল, ঠিক বলছেন, মেয়ে নিয়ে ঘুরছি। অভ্যাস কি আর এত রাতারাতি চেঞ্জ হয় বলুন? সে যদি খানিকের মুগ্ধতার লেজ তুলে পালালো এই কথায়। অবাক কণ্ঠে বলো, আপনার লজ্জা লাগছে না? রুদ্র ভুরু বাঁকালো, আমার তো লাগছে না। কেন? আপনার লাগছে বুঝি? আপনাকে কিছু বলা মানে অনেক কম হয়ে যায়। তাহলে বরং চুপ থাকুন। দুজনের কথার মাঝে ভ্যাবলার মতো চেয়ে থাকলো মেয়েটি। বাংলা ভাষা বোধগম্য হচ্ছে না। কৌতূহলী কণ্ঠে রুদ্রকে শুধালো, হোয়াট হ্যাপেন? হোয়াট ডিস শীর্ষে? রুদ্র কিছু বলার আগে মুখ খুলো সেজুতি। মুখ ঝামটা মেরে বলো, কোনো চুলো থেকে এসেছেন? বাংলা বোঝেন না? মেয়েটি বুঝল না। কপালে ভাত নিয়ে চেয়ে থাকলো। সে যদি কটমট করে বলল, আবার তাকিয়ে আছে? তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, কি দেখছেন? ইস, কি জামা কাপড়ের ছিঁড়ি! বাড়ি থেকে কি টাকা পয়সা কম দেয়? কাপড় একটু বাড়িয়ে কিনতে পারেন না? রুদ্র চোখ সরু করে শেষদির কথা শুনছে, হাসিও পাচ্ছে। মেয়েটি কি আসলেই বোকা? না, বোকাদেরও বোকামির লিমিট আছে। মেয়েটি নির্বোধ। সে যদি, উনি আমেরিকান, সব বাংলা বুঝবেন না, আপনি ইংলিশে বলুন। সে যদি মনে মনে আওড়ালো, ইংলিশে বলে বুঝে যাবে আমি ঝড়গুটে, আর তাই বাংলাতেই সুযোগটা কাজে লাগাচ্ছি। এটার মাঝে আপনি কি বুঝবেন? সে দুদিকে চুপ দেখে রুদ্র শান্তি পেল বোধ হয়। দুদিকে মাথা নেড়ে নিঃশ্বাস পেল। ওহালিকাকে কাটা কাটা ইংলিশে বলো, ওহালিয়া, ও আমার হবু বউ। সে যদি, ওয়ালিয়া হেসে তার ফসে হাত বাড়ায়, ও হাই, নাইস টু মিট ইউ। সে যদিও হেসে হাত মিলায়, পরক্ষণে রুদ্র দিকে চোখ পাকিয়ে তাকায়। সেই আবার আমাকে ফিয়েন্সি বলে পরিচয় করালো। আমি তো বারণ করছিলাম। রুদ্র মুখের ওপর বলল, আমি আপনার বাধ্য নই। সে যদি অন্যদিকে ফিরে মুখ বাঁকালো। রুদ্র বলল, সে যদি, উনি হলেন ওহালিয়া গোমস, আমাদের নিউ প্রজেক্টে এই আমার পার্টনার। এতক্ষণ প্রজেক্ট দেখিয়ে এনেছি ওনাকে, ঘুরে বেড়ায়নি। আশা করি বুঝছেন। সে যদি নিচের দিক চেয়ে জিভ কাটলো। বিজনেস পার্টনার? আর সে কিনা না জেনে এতগুলো কথা শুনিয়ে দিল। সে যদি কাচুমাচু চেহারা দেখে রুদ্র হাসলো। সে যদি চোখ ছোট করে বলো, হাসছেন কেন? অনেস্টলি একটা কথা বলবেন? কি কথা? রুদ্র এতক্ষণে উঠে দাঁড়ায়। সেজদির কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আর ইউ জেলাস? রুদ্র গরম নিঃশ্বাস সেজুতির কাঁপাকাঁপি শুরু হয়। তুতলে বলে, মানে? রুদ্র সোজা হলো। মিস ওয়ালিয়াকে দেখে রিক্সা থেকে নেমে এলেন। এতগুলো কথা শোনালেন এমনি এমনি? সে যদি মেকি ভাব নিয়ে বলো, তো আর কি কারণ থাকবে? কি জানি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। রুদ্র থামিয়ে দিল, না থাক, কষ্ট করে যখন এসেইছেন তখন থেকে যান। আমার ফ্রেন্ডস হিসাবে না হলেও প্রিয় হিসাবে আপনাকে কাজে লাগাতে পারে। না বলতে ইচ্ছে হয়নি সেজুতির। এক কথায় সায় দিল। একটা চেয়ার টেনে বসলো। রুদ্রের মিটিমিটি হাসি এবার যেন গাঢ় হয়। মনে মনে বলে, আমি খুব ভালো করেই বুঝেছি, এই ব্যাপারে আপনি না বলবেন না। ওহালিয়ার পরিচয় সত্য না মিথ্যে সেটা যাচাই করতে থেকেই গেলেন, তাই তো? কোনো ব্যাপার নয়, এত তো আমারই ভালো। আবিরের প্রতি নিজের জেলাসের থেকে যদি আমি মনের কথা জানাতে পারি, তবে এই বিদেশিনীর প্রতি আপনি একটু আটকু জেলাস হলেন, না হয় ক্ষতির তো কিছু নেই। বাসার নিচে গাড়ি ব্রেক করার শব্দ। দোতলার জানালা দিয়ে উকি দিল আবির। সেজুতির জন্যই অপেক্ষা করছিল সে। দেখল সেজুতি গাড়ি থেকে নেমেছে। গাড়িটা রুদ্রর। ওই তো ড্রাইভিং সিটে বসে আছে সে। আবির সরে এলো সেখান থেকে। সে যদি ঘরের ভিতর ঢুকতেই দেখলো আবির সোফায় বসে টেলিভিশন দেখছে। রান্নাঘর থেকে শব্দ আসছে। নিশ্চয় আমি সেখানে। এখন বাজে 7টা। শেফালি আসবে 9টার দিকে। সে যদি আবিরকে দেখে হেসে বলো, আরে তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ। অফিস কেমন কাটলো আজ? সে যদি পাশে বসতে বসতে বলল, রোজ যেমন কাটে আর কি। আবির টেলিভিশন বন্ধ করে দিল। তোমার বস তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে গেল দেখলাম। হ্যাঁ। রিজাইন দেওনি? তুমি না বলছিলে আজ রিজাইন দেবে? সে যদি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলো, দেইনি, আসলে আমি চাকরিটা ছাড়তে চাচ্ছি না। আবির নড়ে চড়ে বসলো। ছাড়তে চাচ্ছ না কেন? সে যদি ছোট্ট করে বলো, এমনি। আবির রেগে গেল। মিথ্যে বলবে? চাকরিটা নিয়ে তোমার মধ্যে ইন্টারেস্ট থাকলে শুরুতেই তুমি আমাকে নিষেধ করে দিতে, রিজাইন দেওয়ার কথা ভাবতে না। এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে।
সেজুতি নিরুত্তর দেখে সন্দেহ আরও বাড়ল। ঝুঁকে এসে সেজুতির দুহাত নিজের দুহাতে নিয়ে বলল, ছোটবেলা থেকে আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু সেজুতি। আমার সব সমস্যা যেমন আমি তোমায় জানাতাম, তেমনি তুমিও জানাতে আমায়। তাহলে আজ কি হলো? আজ এত সংকোচ কেন করছো? প্লিজ সবটা সত্যিটা বলো আমায়।